ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টারের রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও এর উপর কি ধরনের এমসিকিউ আসতে পারে, সম্ভাব্য কোন কোন কোশ্চেন এমসিকিউতে আসতে পারে, সেগুলো নিয়ে আজকের ভিডিও। আমি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও একটা আলাদা ভিডিও দিয়েছি। আজকে আমি অনেকগুলো কোশ্চেন আমি লিখেছি বোর্ডে। 1 নাম্বার কোশ্চেনে লিখেছি রাষ্ট্রবিজ্ঞানের জনক কে। এর উত্তরে রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। অ্যারিস্টটলের পাশে আরো অনেক আরো কোশ্চেন থাকবে, প্লেটো থাকতে পারে, অ্যাকুইনাস থাকতে পারে, তোমরা বেছে নেবে অ্যারিস্টটল। এটা হলো প্রথম কোশ্চেন, আমি বোর্ডে লিখেছি 1 নাম্বারে। এবার অ্যারিস্টটল কে কেন রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়, এর অ্যান্সার কি হবে? রাষ্ট্রবিজ্ঞানকে অ্যারিস্টটলই প্রথম সুসংবদ্ধভাবে রূপ দিয়েছেন। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুকে প্রথম সুসংবদ্ধভাবে রূপ দিয়েছেন কে? কোশ্চেন হতে পারে। অ্যান্সার কি হবে? অ্যারিস্টটল। 2 নাম্বার কোশ্চেন দেখো, রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা, কোন বিষয়ের শাখা? রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের শাখা। এটা কোশ্চেন হতে পারে। রাষ্ট্রবিজ্ঞান স্থিতিশীল না গতিশীল? রাষ্ট্রবিজ্ঞান স্থিতিশীল হতে পারে না, রাষ্ট্রবিজ্ঞান গতিশীল। কেন? সমাজবিজ্ঞান গতিশীল, সুতরাং রাষ্ট্রবিজ্ঞানও গতিশীল। 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন, আমার রাষ্ট্রবিজ্ঞানের শাখা, অন্যান্য শাখা আছে। রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন শাখা পরবর্তীকালে হয়েছে, এগুলো আমি এখানে বোর্ডে লেখা নাই। ধরো রাষ্ট্রবিজ্ঞান থেকে সমাজতত্ত্ব হয়েছে, আলাদা একটা শাস্ত্র হয়ে গেছে এখন। রাষ্ট্রবিজ্ঞান থেকে রাজনৈতিক তত্ত্ব, পলিটিক্যাল থিওরি, কম্পারেটিভ পলিটিক্স, তুলনামূলক রাজনীতি, ওকে, এগুলো সব রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন আইআর, ইন্টারন্যাশনাল রিলেশন, এগুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞান থেকে আজকে আলাদা করে পড়ানো হচ্ছে। তোমাদের 12-এ গিয়ে এগুলো সব তোমাদের বিষয়ের মধ্যেই থাকবে, আইআর থাকবে, রাষ্ট্রবিজ্ঞানের মধ্যেই থাকবে, কিন্তু এগুলো হায়ার স্টাডিতে আলাদা আলাদা ভাবে পড়ানো হচ্ছে। ওকে, এবার 4 নাম্বার। 4 নাম্বারে একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, তিনি হলেন জেলিনেক। অর্থাৎ তিনি একটা বক্তব্য রেখেছেন, সমাজবিজ্ঞানের অন্যান্য শাখা যেমন অর্থবিদ্যা, ইতিহাস, দর্শন, এগুলোর সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে যা সমস্যা আছে, তার থেকে আরো বেশি সমস্যা আছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নির্ধারণ করতে। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নির্ধারণ অন্যান্য সমাজবিজ্ঞানের থেকে বেশি কঠিন, এ কথা কে বলেছেন? উত্তর কি হবে? জেলিনেক। আমি অ্যান্সার দিয়েছি, লিখে দিয়েছি। 5 নাম্বার, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার ক্ষেত্রে মূলত 3টি ভাগ আছে। 1 রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, 2 হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, 3 হলো মার্ক্সীয় সংজ্ঞা। ওকে, এবার রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার মধ্যে কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী কিভাবে বক্তব্য তুলে ধরেছেন সেগুলো নিয়ে আলোচনা করব। 5 নম্বরে দেখো, রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ রাষ্ট্রকে দিয়ে, একথা কে বলেছেন? গার্নার। এখানে ইংলিশ টার্মটা কি? begins and ends with the state. ওকে, পলিটিক্যাল সায়েন্স begins and ends with the state. 6 নাম্বার, রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি। রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি রাষ্ট্রকে দিয়ে, রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক বিষয় রাষ্ট্রকে নিয়ে। এটা কে বলেছেন? আবার রাষ্ট্রের প্রকৃতি নিয়ে আলোচনা করে, এগুলো একথা কে বলেছেন? ব্রুনসলি। 7 নাম্বার, রাষ্ট্রবিজ্ঞান উদ্দেশ্যমূলক বিজ্ঞান, একথা কে বলেছেন? গেটেল। গেটেল বলছেন যে অতীতে রাষ্ট্র কেমন ছিল তার ঐতিহাসিক পর্যালোচনা করা, বর্তমান রাষ্ট্র কেমন ভাবে চলছে তার পর্যালোচনা করা, অতীত রাষ্ট্রের প্রেক্ষাপটে বর্তমান রাষ্ট্রের আলোচনার প্রেক্ষাপটে ভবিষ্যৎ রাষ্ট্র কি ধরনের হতে পারে
ভবিষ্যৎ রাষ্ট্র কি ধরনের কাজ করবে, রাষ্ট্রের প্রকৃতি কেমন হতে পারে তা নিয়ে আলোচনা করে। এটা হলো রাষ্ট্রবিজ্ঞান। এটা কে বলেছেন? এটা বলেছেন গেটেল। ওকে, আচ্ছা, এবার আসো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বরের পলিটিক্যাল সায়েন্স, আমি সংক্ষেপে পল লিখেছি আর সায়েন্সের এসসি লিখেছি, অর্থাৎ এটা পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রের মৌলিক ভিত্তি এবং রাষ্ট্রের মৌলিক ভিত্তি নিয়ে আলোচনা করে আর সরকার নিয়ে আলোচনা করে। কথা কে বলেছেন? ফরাসি দার্শনিক পল জানে। ফরাসি দার্শনিক পল জানে, ইংলিশে টি আছে, পল জানেট বললেও হবে। 9 নম্বর কোশ্চেন। পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্র এবং সরকার নিয়ে আলোচনা করে। আগে যাদের কথা বললাম, পল জানে দুটো বিষয় নিয়ে আলোচনা করা বলছে, রাষ্ট্র আর সরকার। আচ্ছা, তার আগে সব কিন্তু এরা সরকার নিয়ে আলোচনার কথা বলেননি। 9 নম্বর কোশ্চেনে দেখো, পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্র এবং সরকার নিয়ে আলোচনা করে। এই কথা মূলত 3জন রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন, সিলি গিলক্রাইস্ট এবং লিকক, আরো আছেন ক্যাটলিন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী বা দার্শনিক। তাহলে পল সায়েন্স, এটা ইংরেজিতে মনে রাখবে, পল সায়েন্স ডিলস উইথ দি স্টেট অ্যান্ড গভর্নমেন্ট। ওকে, 10 নম্বর, পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিষয়। এ কথা বলেছেন বার্জেস। রাষ্ট্রবিজ্ঞান এমন একটা বিষয় যেখানে মানুষের স্বাধীনতা নিয়ে আলোচনা করা হয় আর যেখানে রাষ্ট্রের সার্বভৌমিকতা একমাত্র রাষ্ট্রেরই থাকে। সার্বভৌমিকতা মানে হচ্ছে সার্বভৌম ক্ষমতা, এটা চূড়ান্ত ক্ষমতা, অপ্রতিহত ক্ষমতা একমাত্র রাষ্ট্রের থাকে, কোনো ব্যক্তি বা অন্যান্য সঙ্গে থাকে না। ওকে, তাহলে পল সায়েন্স স্বাধীনতা এবং সার্বভৌমিকতা এইটা নিয়ে আলোচনা করে পলিটিক্যাল সায়েন্স, এই কথা বলেছেন বার্জেস। ওকে, 11 নম্বর। 11 নম্বর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান শুধু রাষ্ট্রকে নিয়েই আলোচনা করে না। রাষ্ট্রবিজ্ঞান শুধু রাষ্ট্রকে নিয়ে আলোচনা করেন না। গেটেল, সিলিক, গিলক্রাইস্ট, ক্যাটলিন, এরা শুধু রাষ্ট্র সরকার, প্রথমে রাষ্ট্র তারপর সরকার এবং রাষ্ট্র নিয়ে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান। আর এরা বলছেন যে আধুনিক যুগের রাষ্ট্রবিজ্ঞানী তারা কারা? তারা বলছেন যে তারা হলেন আর্থার বেন্টলি, মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী; গ্রাহাম ওয়ালস, মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী; লাসওয়েল, মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী; রবার্ট ডাল, মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী; ডেভিড স্টন, মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী। আরেকজন ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী আছেন, এ আর বল। ঠিক আছে, এরা বলছেন যে রাষ্ট্রবিজ্ঞান শুধু রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে না, রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে, তার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, তারপরে রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, মানুষের ব্যক্তিগত রাজনৈতিক আচার আচরণ, মানুষের গোষ্ঠীগত রাজনৈতিক আচার আচরণ, আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করে। এক কথায় শুধু রাষ্ট্র নিয়ে আলোচনা করে না। 12 নম্বর কোশ্চেন। পলিটিক্যাল সায়েন্স প্রভাব এবং প্রভাবশালীদের ক্ষমতা। এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট ডাল। 13 নম্বর কোশ্চেন। রাষ্ট্রবিজ্ঞান অভিজ্ঞতাবাদী, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন অ্যালমন্ড এবং পাওয়েল, মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী। নেক্সট, অ্যালমন্ড একজন রাষ্ট্রবিজ্ঞানী আর পাওয়েল আর একজন রাষ্ট্রবিজ্ঞানী। ঠিক আছে, 14 নম্বর। রাষ্ট্রবিজ্ঞান মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ, এই কথা বলেছেন ডেভিড স্টন। ডেভিড স্টন একটি বিখ্যাত গ্রন্থ লিখেছেন, সিস্টেম অ্যানালিসিস। এই গ্রন্থে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে এমনভাবে গুরুত্ব দিয়েছেন যে রাষ্ট্র, সরকার ইত্যাদি পাশাপাশি রাজনৈতিক ব্যবস্থা এটা নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। 15 নম্বর। সমাজের মানুষের বিরোধ এবং বিরোধের মীমাংসা। মানুষের বিরোধ সমাজে রয়েছে আর বিরোধের মীমাংসা, এইগুলো
নিয়ে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। একথা কে বলেছেন? ব্রিটিশ রাজনৈতিক চিন্তাবিদ বা ব্রিটিশ থিঙ্কার এআর বল। এই বক্তব্যটা তিনি কোথায় বলেছেন? 16 নম্বর প্রশ্ন। এআর বল মডার্ন পলিটিক্স এন্ড গভর্নমেন্টে এই বক্তব্যটা উল্লেখ করেছেন। দেখো তাহলে মডার্ন পলিটিক্স এন্ড গভর্নমেন্ট এই গ্রন্থের রচয়িতা কে? এআর বল। 17 সিস্টেম অ্যানালিসিস এই গ্রন্থটা কে লিখেছেন? মার্কিন আচরণবাদী দার্শনিক চিন্তাবিদ, তিনি হলেন ডেভিড ইস্টন। 8 নাম্বার মার্ক্সের সংজ্ঞা। দেখো আগে যারা যারা সংজ্ঞা দিয়েছেন, যাদের কথা এতক্ষণ আলোচনা করলাম প্রশ্ন উত্তর করে, আমরা 18 নম্বর বলবো যে মার্ক্সের সংজ্ঞা, এটা সম্পূর্ণ আলাদা সংজ্ঞা। আচ্ছা 19 মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্রবিজ্ঞান কি, এটা আলোচনা করার আগে মার্ক্সবাদটা কি একটুখানি জেনে নিতে হবে। মার্ক্সবাদ হলো মার্ক্সের শিক্ষামালা। ওকে, আচ্ছা কোন কোন বিষয়ে মার্ক্স আলোচনা করেছেন সেটাই হলো মার্ক্সবাদ। কি তাই তো? মার্ক্স আলোচনা করেছেন রাষ্ট্র, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সমাজ, ধর্ম, আইন, আদালত, আন্তর্জাতিক আইন, জাতীয় আইন, আন্তর্জাতিক আইন এবং রাজনৈতিক তত্ত্ব, রাজনৈতিক ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে যে আলোচনা করেছেন মার্ক্স। আইন, আদালত, এগুলি হচ্ছে তার নাম অনুযায়ী মার্ক্সবাদ। মার্ক্সবাদ হচ্ছে কার্ল মার্ক্স, তার নাম পুরো, তার নাম অনুযায়ী হচ্ছে মার্ক্সবাদ। এটা অন্যান্য মতবাদ থেকে পুরো আলাদা। আচ্ছা 20 নম্বরে কি বলবে? এটা 19 নম্বরে মার্ক্সবাদ কি, এটা একটা আইডিয়া নিতে হবে। ও হ্যাঁ, মার্ক্সবাদ সমাজে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা, ধনবৈষম্য, ধনী গরিবের ব্যবধান, গরিব কিভাবে মুক্তি পাবে, শ্রমজীবী মানুষ কিভাবে লড়াই করে তাদের অধিকার, তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করবে, তারা শোষণ মুক্ত হবে, তার ব্যাখ্যা মার্ক্সবাদে আছে। মার্ক্স বিভিন্ন গ্রন্থ লিখেছে। মার্ক্সের ঘনিষ্ঠ বন্ধু এঙ্গেলস, ফ্রেডারিক এঙ্গেলস, কার্ল মার্ক্স আর ফ্রেডারিক এঙ্গেলস দুজনে মিলে 1848 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো বইটা লিখেছেন। ওকে, আচ্ছা এছাড়া মার্ক্স নিজে একা লিখেছেন দাস ক্যাপিটালের 3টি খণ্ড আছে, বা বাংলা হলো পুঁথি। এছাড়া আরো অনেক বই লিখেছেন, আমি পরে পড়াবো। নেক্সট 21 নম্বর বিরোধের মূল কারণ। মার্ক্সবাদ অনুযায়ী বিরোধের মূল কারণ শুধু রাজনীতি নয়, বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে যে সম্পর্ক, বিভিন্ন বিরোধ হয়, তার মূল কারণ হলো অর্থনৈতিক বিরোধ। রাজনীতিতে যাদের প্রাধান্য থাকবে তারাই যাদের অর্থনীতিতে প্রাধান্য থাকবে, অর্থবান, তারাই রাজনীতিতে প্রাধান্য বিস্তার করবে। ওকে, সমাজের মূল ভিত হচ্ছে অর্থ ব্যবস্থা, আর এই অর্থ ব্যবস্থার উপরে দাঁড়িয়ে আছে আইন ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাজনীতি, আদালত, শাসন, প্রশাসন, সবকিছু দাঁড়িয়ে আছে এই অর্থনীতির উপর। তাই অর্থনীতিতে যাদের ক্ষমতা আছে, অর্থনৈতিক ক্ষমতা যাদের হাতে আছে, তারাই কিন্তু উপরিতল অর্থাৎ আইন, ধর্ম, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি এগুলির সমষ্টিকে বলা হয় উপরিতলে তারাই প্রাধান্য বিস্তার করে। ওকে, তাই রাষ্ট্রের ক্ষমতা যতই গণতন্ত্রের কথা বলা হোক, যতই প্রজাতন্ত্রের কথা বলা হোক না কেন, এককেন্দ্রিক হোক, যুক্তরাষ্ট্রীয় হোক, রাষ্ট্রপতি শাসিত সরকার হোক, সংসদীয় গণতন্ত্র হোক, সব ব্যবস্থাতেই ধনীদের আধিপত্য, ধনীদের প্রাধান্য, ধনীরা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে। এই ধরনের বক্তব্য মার্ক্স তার তত্ত্বে আলোচনা করেছেন। এইবার রাষ্ট্রবিজ্ঞানের একটা সার্বজনীন সংজ্ঞা, এটা এমসিকিউ আসবে না, তবে এই বিষয়গুলোর মধ্যে তোমাকে এমসিকিউ দিতে পারে। কিভাবে? এটা তাহলে সংজ্ঞাটা কি? রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটি শাখা। এই শাখাতে রাষ্ট্র, সরকার, রাজনীতি, অর্থনীতি, উৎপাদন শক্তি, উৎপাদন সম্পর্ক, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, রাজনৈতিক তত্ত্ব, রাজনৈতিক ব্যবস্থা, বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা,
সরকারের তুলনামূলক আলোচনা, বিভিন্ন ধরনের সরকার, তারপরে হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক সামাজিকীকরণ ইত্যাদি বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকেই বলে রাষ্ট্রবিজ্ঞান। এই বলে আজকের এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্বের যে ভিডিও সেটা আমি শেষ করলাম। আমি তোমাদের বড় ভিডিও দিয়েছি রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, তোমরা দেখছো। আর রাষ্ট্রবিজ্ঞান অ্যাজ এ সাবজেক্ট অর্থাৎ আলাদা একটা বিষয় হিসাবে পরিগণিত হয়েছে বর্তমানে, তার একটা ভিডিও দিয়েছি, তোমরা দেখছো। এবার বিবর্তনের ক্ষেত্রে একটা প্রশ্ন উত্তর করে এমসিকিউ পারবে এমন একটা ভিডিও দেব, ওকে। আর রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান, এর উপরে একটা বড় ভিডিও দেব। তাহলে এই চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টারটা প্রায় হয়ে যাবে, ওকে। আমি আজকের আলোচনা এখানেই শেষ করলাম।